সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অন্যান্য বারে নিয়ে এবারও তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের সপ্তম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট নিয়ে। তো তোমরা জানো যে গভর্নমেন্ট কর্তৃক একজন শিক্ষার্থীকে 6টি অ্যাসাইনমেন্ট করতে বলা হয়েছিল। এটি হচ্ছে তোমাদের ষষ্ঠ অ্যাসাইনমেন্ট, অর্থাৎ এই অ্যাসাইনমেন্টটি করার পরেই তোমরা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে। তো ইডুওয়াচ সবসময় তোমাদের অ্যাসাইনমেন্টগুলোর প্রশ্ন এবং সেগুলো শতভাগ নির্ভুল উত্তর দিয়ে থাকে। তো এবারও তার ব্যতিক্রম হয়নি। তো তোমাদের এ সপ্তাহের অ্যাসাইনমেন্টটি করা হয়েছে তোমাদের পাঠ্য বইয়ের ৪র্থ অধ্যায় কৃষি ও জলবায়ুর পার্ট ১ কৃষি মৌসুম এবং ৫ম অধ্যায় কৃষিজ উৎপাদনের পার্ট ৩ বিভিন্ন প্রকার ফুল ও ফল চাষ পদ্ধতি থেকে। এবং এই অ্যাসাইনমেন্টে মোট ২টি প্রশ্ন করা হয়েছে। প্রথমের প্রশ্নটিতে ৪টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে এবং দ্বিতীয় প্রশ্নটিতে একটি চক পূরণ করতে বলা হয়েছে। তো প্রথমের প্রশ্নটিতে সংক্ষিপ্ত প্রশ্নগুলো হলো: ফসলের মৌসুম বলতে কি বুঝো? রবি মৌসুম ও খরিফ মৌসুমের পার্থক্য কি? মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলো কি কি? মুরগির খামারে খাদ্য ও পানি কেন গুরুত্বপূর্ণ? এখানে প্রথমের যে প্রশ্নটি ছিল ফসলের মৌসুম বলতে কি বোঝায়, এর মূল্যায়ন নির্দেশকে বলা হয়েছে বিষয়বস্তুর ধারণা প্রদান, ধারণা সঠিক ব্যাখ্যা প্রদান। অর্থাৎ ফসলের মৌসুম সম্পর্কে তোমাকে পুরোপুরি ধারণা দিতে হবে এবং এই ধারণার ব্যাখ্যা দিতে হবে। যদি তুমি এই প্রশ্নটির পরিপূর্ণ ধারণা এবং ব্যাখ্যা দাও তাহলে তুমি সর্বোচ্চ মার্কস পাবে। দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছে রবি মৌসুম ও খরিফ মৌসুমের মধ্যে পার্থক্য কি? এটির মূল্যায়ন নির্দেশকে বলা হয়েছে বিষয়বস্তুর সঠিক ধারণা সম্বলিত 3টি পার্থক্য প্রদান। তো আমরা 3টি পার্থক্য দিয়েই মূলত তোমাদের অ্যাসাইনমেন্টটি তৈরি করেছি। 3 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলো কি কি? বিষয়বস্তুর মূল্যায়ন নির্দেশকে বলা হয়েছে বিষয়বস্তুর ধারণা কমপক্ষে 4টি উদাহরণ। 4 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে মুরগির খামারে খাদ্য পানি কেন গুরুত্বপূর্ণ? মূল্যায়ন নির্দেশকে বলা হয়েছে বিষয়বস্তুর 2টি ধারণা নির্ভুল তথ্য সহ বিশ্লেষণ। 2 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে একটু চক দেওয়া হয়েছে এবং এটির মূল্যায়ন নির্দেশকে বলা হয়েছে বিষয়বস্তু অনুযায়ী চক পূরণ। তো এই মূল্যায়ন নির্দেশকগুলো মেনেই আমরা আমাদের অ্যাসাইনমেন্টগুলো তৈরি করেছি। আমরা বিশ্বাস করি যদি তুমি ইডিওএস অ্যাসাইনমেন্টগুলো ফলো করো তাহলে তুমি অবশ্যই সর্বোচ্চ যে মার্কস, অতি উত্তম মার্কস, সেই মার্কসটি অবশ্যই পাবে। ইতিমধ্যে অনেকে জানিয়েছে তারা আমাদের অ্যাসাইনমেন্টগুলো ফলো করে সর্বোচ্চ মার্কস পেয়েছে। তো আশা করি এবারও তার ব্যতিক্রম হবে না। তো তোমাদের প্রথমের প্রশ্নটি ছিল ফসলের মৌসুম বলতে কি বুঝো? এর উত্তরটি হবে একটি ফসল বীজ বপন থেকে শুরু করে তার শারীরিক বৃদ্ধি ও ফল উৎপাদনের জন্য যে সময় নেয় তাকে ওই ফসলের মৌসুম বলে। অর্থাৎ কোন ফসলের বীজ বপন থেকে ফসল সংগ্রহ পর্যন্ত সময়কে সে ফসলের মৌসুম বলে। বাংলাদেশের জলবায়ুর উপর নির্ভর করে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফসল জন্মে। ফসল উৎপাদনের জন্য সারা বছরকে প্রধানত 2টি মৌসুমে ভাগ করা হয়েছে, যেমন রবি মৌসুম এবং খরিফ মৌসুম। খুবই স্ট্যান্ডার্ড মানের উত্তর। এখন একটা কথা বলে নি, আর সেটি হচ্ছে কয়েকদিন আগে একটা নিউজে দেখেছি বলা হয়েছে সেই অতি উত্তম নম্বরটি পাবে অ্যাসাইনমেন্টে যার হাতের লেখা এবং খাতার সৌন্দর্য থাকবে। তো অ্যাসাইনমেন্ট লেখার সময় আশা করি তোমরা এই বিষয়টা অবশ্যই মাথায় রেখে তোমাদের অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করবে। খাতার সৌন্দর্যতা বাড়ানোর জন্য যদি তোমার শিক্ষা প্রতিষ্ঠানের কোনো বিধিনিষেধ না থাকে তাহলে তুমি কালার পেন ইউজ করতে পারো। ধরো এই যে লাইনটা আছে এই লাইনটা যদি আমি কালো করে দেই তাহলে দেখো কেমন দেখা যায়। তো এখন যদি আমি এটাকে আবার সবুজ করে দেই তাহলে দেখো আগে থেকে অনেক সুন্দর দেখায়। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তো তোমরা এই বিষয়টি মাথায় রেখে তোমাদের অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করবে। এই প্রশ্নটি হচ্ছে রবি মৌসুম ও খরিফ মৌসুমের মধ্যে পার্থক্য কি? এর উত্তরটি হবে রবি মৌসুম ও খরিফ মৌসুমের মধ্যে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়, নিম্নে পার্থক্যগুলো বর্ণনা করা হলো। রবি মৌসুম, এটা অবশ্যই চকাকারে লিখবে তোমরা। আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত সময়কে রবি মৌসুম বলে। চৈত্র মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত সময়কে খরিফ মৌসুম বলে। রবি মৌসুমের প্রথম দিকে কিছু বৃষ্টিপাত হয়, তবে তা কম। খরিফ মৌসুমে বিশেষ করে আষাঢ় থেকে ভাদ্র মাসে পর্যন্ত প্রচুর বৃষ্টিপাত হয়। রবি মৌসুমে তাপমাত্রা ও বায়ুর আর্দ্রতা কম থাকে। খরিফ মৌসুমে তাপমাত্রা ও বায়ুর আর্দ্রতা বেশি থাকে। তো এই ছিল তোমাদের খ নম্বর প্রশ্নের উত্তর। তো এটি হচ্ছে তোমাদের গ নম্বরের প্রশ্নের উত্তর। গ নম্বর প্রশ্ন ছিল মুরগির খামারে খাদ্য পানি কেন গুরুত্বপূর্ণ? এর উত্তরটি হবে মুরগি পালনে খাদ্য হচ্ছে অত্যাবশ্যকীয়। তাছাড়া মুরগি প্রচুর পরিমাণ পানি পান করে, তাই মুরগি খামারে খাদ্য পানি দুটি গুরুত্বপূর্ণ। মুরগির খাদ্য উপাদানে পর্যাপ্ত পরিমাণ শর্করা, আমিষ, খনিজ লবণ, স্নেহ, ভিটামিন জাতীয় খাবার থাকা প্রয়োজন। সুষম খাবারে মুরগির দেহের প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো উপস্থিত থাকে। বসত বাড়িতে মুক্ত বা ছাড়া পদ্ধতিতে পালন করা মুরগি খাবারের বর্জ্য, জরাশস্য, পোকামাকড় ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে, তাই এরা পরিমিত সুষম খাবার পায় না, যার ফলে মুরগি থেকে প্রত্যাশিত ডিম ও মাংস পাওয়া যাবে না। বাচ্চা মুরগি দৈনিক 10 থেকে 15 গ্রাম এবং প্রাপ্তবয়স্ক মুরগি প্রায় 100 থেকে 120 গ্রাম খাদ্য খেয়ে থাকে। তাছাড়া মুরগি প্রচুর পরিমাণে পানি পান করে থাকে, তাই খামারে পর্যাপ্ত বিশুদ্ধ পানির সরবরাহ থাকতে হবে। প্রাপ্তবয়স্ক মুরগিকে দৈনিক 200 মিলিলিটার বিশুদ্ধ পানি দিতে হয়, তাই মুরগির খামারে খাদ্য পানি গুরুত্বপূর্ণ।
তো তোমাদের গ নম্বরের প্রশ্নটির আমরা উত্তর করলাম। গ নম্বর প্রশ্নটি ছিল মুরগির খামারে খাদ্য পানি কেন গুরুত্বপূর্ণ। তো তোমরা যখন এই অ্যাসাইনমেন্টটি লিখবে তখন যেটা করবে সেটা হচ্ছে তোমরা শুরু থেকে ভিডিওটাকে পজ করবে, ভিডিওটাকে পজ করে করে লিখবে। তো প্রথমে একবার তোমরা পুরো ভিডিওটাকে একবার দেখে নিবে, দেখে নেওয়ার পরে তারপর লেখা শুরু করবে, তাহলে তোমরা বিষয়টা অবশ্যই ভালো করে বুঝতে পারবে। তো আমরা বিশ্বাস করি আমাদের অ্যাসাইনমেন্ট গুলো খুবই স্ট্যান্ডার্ড মানের, এবং তুমি যদি অ্যাসাইনমেন্ট গুলো তোমার অ্যাসাইনমেন্টের খাতায় পরিপূর্ণভাবে উপস্থাপনা করতে পারো তাহলে তুমি অবশ্যই সর্বোচ্চ মার্কস পাবে। শুধু এই অ্যাসাইনমেন্টই নয়, তোমাদের অন্যান্য অ্যাসাইনমেন্ট গুলো আমাদের চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো। এবং তোমরা যে ভিডিওটি দেখছো সেই ভিডিওর ডেসক্রিপশনেও অন্যান্য ভিডিওর লিঙ্কগুলো পেয়ে যাবে, তোমরা সেখান থেকেও কালেক্ট করে নিতে পারো। তো ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলে নিতে চাই, সেটি হচ্ছে তোমরা জানো যে একটি ভিডিও তথ্য কালেক্ট করা থেকে শুরু করে সেটি ইউটিউবে আপ দেওয়া পর্যন্ত আমাদের কাজ করতে ঘন্টার পর ঘন্টা সময় লাগে। তো এই ভিডিওটি যদি তোমার বিন্দুমাত্র কোনো সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিবে। তো ঘ নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে কাঁঠাল গাছ সম্পর্কে নিচের চকটি পূরণ করো। আমরা প্রশ্নটি দেখলে একটু ভালো করে এটা বুঝতে পারবো। এ হচ্ছে প্রশ্ন, দেখো এখানে কি করছে, এখানে হচ্ছে বলছে পর্যবেক্ষণের বিষয়, কি ধরনের উদ্ভিদ, কাণ্ডের বৈশিষ্ট্য, বীজের বর্ণ, ফুলের বর্ণ, কোথায় কোথায় চাষ হয়, কেমন মাটিতে চাষ হয়। এখানে এই কলামটি দেওয়া হয়েছে এবং এই কলামে তোমাকে উত্তর দিতে হবে। অর্থাৎ কাঁঠাল গাছ সম্পর্কে এখানে উত্তর দিতে বলা হয়েছে, কাঁঠাল গাছ সম্পর্কে নিচের চকটি পূরণ করো। তো এখানে বলা হয়েছে কি ধরনের উদ্ভিদ, অর্থাৎ কাঁঠাল গাছ কি ধরনের উদ্ভিদ তোমাকে এখানে লিখতে হবে, কাণ্ডের বৈশিষ্ট্য কি কাঁঠালের এটা লিখতে হবে, বীজের বৈশিষ্ট্য কি কাঁঠালের এটা লিখতে হবে, ফুলের বর্ণ কি কাঁঠালের এটা লিখতে হবে, কোথায় কোথায় চাষ হয় এটা লিখতে হবে, কেমন মাটিতে চাষ হয় এটি লিখতে হবে। তো আমরা এখন এটি লিখবো। তো আমরা লিখেছি কাঁঠাল গাছ সম্পর্কে নিচের চকটি পূরণ করো। পর্যবেক্ষণের বিষয়, গাছের বৈশিষ্ট্য, কি ধরনের উদ্ভিদ, এটি উত্তর হবে কাঁঠাল একটি দ্বিবীজপত্রী কাঠতল চিরহরিৎ বৃক্ষ। কাণ্ডের বৈশিষ্ট্য, কাণ্ড শক্ত হলুদ রঙের হয়, এটা ক্ষমা হইতে পারে, হলুদ রঙের হয় এবং এবং 21 মিটার পর্যন্ত লম্বা হয়। বীজের বর্ণ, বীজ সাদা বর্ণের, ফুলের বর্ণ, ফুল সবুজ বর্ণের হয়। কোথায় কোথায় চাষ হয়, সিলেট, চট্টগ্রাম ও রংপুর, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ। কেমন মাটিতে চাষ হয়, পলি দোআঁশ বা অল্প লাল মাটির উঁচু জমিতে কাঁঠাল ভালো চাষ হয়। আমি ভিডিওটা একটু পজ করলাম, তোমরা আবার ভালো করে দেখে নিতে পারো। এখানে মোট গড় হবে 1 2 3 4 5 6 7টি গড় হবে মোট, এবং এদিক দিয়ে 2টি গড় হবে। আমরা যেভাবে লিখেছি তোমরা এইভাবে লিখবে, একবার হুবহু এইভাবে লিখবে। তো এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর ষষ্ঠ সাপ্তাহিক কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট। তো এটি হচ্ছে তোমাদের শেষ অ্যাসাইনমেন্ট, তোমরা এই অ্যাসাইনমেন্টের পরে পরবর্তীতে উত্তীর্ণ হতে পারবে। আমরা আবারও বলতেছি তোমাদের অন্যান্য অ্যাসাইনমেন্ট গুলো আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে, তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো। এবং প্রত্যেকটি অ্যাসাইনমেন্ট শতভাগ নির্ভুল এবং খুবই স্ট্যান্ডার্ড মানের, যে অ্যাসাইনমেন্ট গুলো ফলো করে তুমি শতভাগ নম্বর পেতে পারো। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।